জুলাই সনদ বাস্তবায়নে একাধিক বিকল্প প্রস্তাব দেবে ঐকমত্য কমিশন, আইনি স্বীকৃতি দেবে নির্বাচিত সংসদ, বললেন সালাউদ্দিন। পিআর পদ্ধতির সিদ্ধান্ত হবে আগামী সংসদে। ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে জানালেন আমির খসরু, নির্বাচন প্রস্তুতি নিয়ে নতুন কারো ফ্যাসিস্ট হওয়া ঠেকাতে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ট্রাইব্যুনালে। নাহিদ ইসলাম, গুম খুনে জড়িতদের বিচার দাবি। জুলাই গণঅভ্যুত্থান সহ গুমের ঘটনায় যুক্ত তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয়, কোনো বাহিনীর দেখে যাতে কেউ পার পেয়ে না যায়। জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। এবারে সফর সঙ্গী ৩ দলের ৪ রাজনীতিবিদ। এবং রাকসু নির্বাচনে জমজমাট প্রচার প্রচারণা, ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমার সময় বাড়ল। দেখছিলেন শিরোনাম সংবাদ রাতে, সঙ্গে আছি আমি মিশু হাসান। এবারে বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করতে তৃতীয় দিনের আলোচনাতেও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। তবে আলোচনার মধ্য দিয়ে সরকারকে একাধিক বিকল্প প্রস্তাবনা সুপারিশ করবে জাতীয় ঐকমত্য কমিশন, জানিয়েছেন কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এ সময় পরবর্তী সংসদ জুলাই ঘোষণাপত্রের কার্যকারিতা ও সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বলে জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তৃতীয় দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। বিশেষজ্ঞ কমিটির পরামর্শ অনুযায়ী বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাবনা উত্থাপন করা হলেও তা নিয়ে সর্বসম্মত ঐক্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। পথ এবং পদ্ধতি সভা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একাধিক সুপারিশ সরকারের হাতে তুলে দিতে চায় কমিশন। এই পর্যায়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করবেন, আমরা অনানুষ্ঠানিক যোগাযোগ রাখব এবং আমরা আশা করছি অক্টোবরের শুরুর দিকেই আমরা আবার বসে খুব দ্রুততার সঙ্গে কিছু সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে সরকারকে দিতে পারব। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতানৈক্য দেশকে সংকটের দিকে নিয়ে যাবে বলে শঙ্কার কথা জানান রাজনৈতিক নেতারা। যেই সরকার একটা কনস্টিটিউশনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, সেই জায়গাতে একটি কনস্টিটিউশনাল অর্ডার করে আমাদের কনস্টিটিউশনকে অ্যাব্রোগেট করতে পারে না। এমন কোনো কিছু যেটা আসলে বর্তমান সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে, অথবা সংবিধানের স্থগিত করা, অথবা সংবিধানের উপরে কোনো একটা সুপ্রা কিছু চাপিয়ে দেওয়া, যেটা আসলে একদিকে সাংবিধানিক সংকটের জায়গা তৈরি করতে পারে, অন্যদিকে এটা ঐকমত্যকে ভেঙে দিতে পারে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলীয় মতামত তুলে ধরেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। গণপরিষদের মধ্য দিয়ে, আগামী নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তারা একই সাথে গণপরিষদ গঠন করবে, একই সাথে পার্লামেন্ট গঠন করবে। এই সহজ সমাধানের মধ্য দিয়ে না গেলে যতগুলো আলোচনা হয়েছে প্রত্যেকটারই অনেকগুলো ফ্লজ আছে, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেস্ট সমাধান। বেসিক প্রিন্সিপালের সাথে আমরা একমত হয়েছি। বেসিক প্রিন্সিপালটা হচ্ছে সংবিধান অর্ডার, সেকেন্ড গণভোট। গণভোটে যদি এটা যায়, জনগণ দেশের সাথে দেশের ভবিষ্যতের জন্য, নতুন রাজনৈতিক ব্যবস্থার জন্য জুলাই সনদের পক্ষে রায় দিয়ে বলে এটা আমরা আশাবাদী। যদি এই আলোচনার টেবিলে সমাধান হয়, আমি আশা করি হবে ইনশাআল্লাহ, তাহলে আমরা যে কোনো অসাংবিধানিক প্রক্রিয়াকে আমরা বন্ধ করতে পারব। যদি এটা আমরা ঝুলিয়ে রাখি, যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা অনিশ্চিত করি, বাধাগ্রস্ত করি বা বিলম্বিত করি, তাহলে সেইটার বেনিফিশিয়ারি কে হবে? পতিত ফেসিবাদ হবে। তাহলে সেটার পরিণতি কি হবে? এই জাতীয় অনেকবার সেই পরিণতি ভোগ করেছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক যাত্রায় অগ্রসর হচ্ছে, এতে সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ইইউ চায় দ্রুত সময়ে বাংলাদেশে নির্বাচন হোক। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই নির্বাচনে নয়, জনগণ চাইলে আগামীর পার্লামেন্টের সিদ্ধান্ত হবে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে বাংলাদেশে সফররত ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল।
1 ঘন্টা বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রেক্ষাপট ফিরবে, এমনটাই চান ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ নির্বাচনের দিকে যাচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে, এবং এটা আমরা বাংলাদেশ এই যে নির্বাচনের দিকে, দেশ গণতন্ত্রের দিকে, ট্রানজিশনের দিকে যে যাচ্ছে, এটা ওরা সন্তুষ্ট। ওরা চায় বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্রের পথে চলুক এবং ট্রানজিশন করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক। তিনি আরো বলেন, রাজনৈতিক দল নয়, পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত নেবে জনগণ। যারা এই পদ্ধতি চান তাদের সংসদে এসে বিষয়টি উত্থাপন করতে হবে। পিআরের বিষয়টা সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা তো আমরা কোনো রাজনৈতিক দলকে বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নিতে বলে নাই, সুতরাং এটা আলোচনার বিষয় না। কোনো রাজনৈতিক দলের যদি সেটা ইচ্ছা থাকে, তারা আগামী নির্বাচনে জনগণের কাছে এটা নিয়ে যেতে হবে, ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। বৈঠকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার পাশাপাশি দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। আমরা তাদেরকে গণতন্ত্র সুসংহতকরণের সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে বাণিজ্য ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। নির্বাচন নিয়ে জামায়াতের অনীহা রয়েছে, তাই পিআর দাবিতে আন্দোলনের ডাক দিয়ে তারা দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের মতে জামায়াতের কর্মসূচি সুদূর প্রসারী চক্রান্তের একটি ম্যানিফেস্ট। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বুধবার সকালে বনানীর একটি হোটেলে আগামী নির্বাচন, জামায়াতের আন্দোলন সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনা চলছে এবং যেখানে জামায়াতের কর্মসূচি প্রসঙ্গে বিএনপির নেতা বলেন, দলটির আন্দোলনে দেশকে অস্থিতিশীল করা আর পতিত স্বৈরাচারের ইন্ধনের লক্ষণ দেখছে জনগণ। স্থিতিশীল করতে চায় কিনা আমি জানি না, তো দেশের জনগণ তো অনেকে তো তাই মনে করতে শুরু করেছে ইতিমধ্যে, যে কোনো শক্তি এখানে দেশকে একটা আবার অস্থিতিশীল পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে, এবং এর মাধ্যমে আবার যেই শক্তি পালিয়ে গেছে, যাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, তাদের জন্য কি কোনো স্পেস ক্রিয়েট করা হচ্ছে কিনা, এটাও তো একটা প্রশ্ন আসতে পারে, তাই না? এবং আমরা তো ইতিমধ্যে লক্ষণও দেখতে পাচ্ছি। তার দাবি, জামায়াতের আন্দোলনে বিএনপি কোনো চাপ অনুভব করছে না, নির্বাচনের সামনে রেখে দলীয় কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। যারা কর্মসূচি দিয়েছে তাদের বাইরে যারা কর্মসূচি দেয় নাই, তাদেরও তো অনেক দাবি আছে যেটা ঐক্যমতের মধ্যে পূরণ হচ্ছে না। তাহলে সবাই এখন কর্মসূচিতে নামবে নাকি? তাহলে আপনার ঐক্যমত কমিশনের করার দরকার কি? এই আলোচনার দীর্ঘ আলোচনার করারই বা দরকার কি ছিল? যদি সবাই রাস্তায় নেমে দাবি আদায় করতে হয়, তাহলে এই ঐক্যমত কমিশনের বা দরকার কি? এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, যেখানে গণতন্ত্র পূর্ণতা পায়নি সেখানে পিআর পদ্ধতি ধ্বংসাত্মক। পিআর আনুপাতিক নির্বাচনের ব্যবস্থা দিতে হবে, এই ধরনের পদ্ধতি প্রতিষ্ঠা করতে হবে, তা নাহলে নির্বাচনে যাওয়া যাবে না। এটা আমার মনে হয় একেবারেই সুদূর প্রসারী চক্রান্তের একটা ম্যানিফেস্টেশন বলে আমার মনে হয়। পিআর পদ্ধতিকে ইস্যু করে নির্বাচন বানচালের চেষ্টা জনগণের সঙ্গে মুনাফিকি বলেও মন্তব্য করেন রিজভী। এতদিন ধরে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতি মুনাফিকি করা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। গুম খুন সহ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগ সহ যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম দিনের সাক্ষ্য শেষে তিনি বলেন, এই বিচারের মাধ্যমে এমন দৃষ্টান্ত তৈরি করতে হবে যাতে আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। এই দিন জেরায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান অভিযোগ করেন, ভারতের ইচ্ছা অনুযায়ী দেশ চালাতেন শেখ হাসিনা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2024 সালের দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের কবর রচনা হয় কয়েকজন অকুতোভয় শিক্ষার্থীর নেতৃত্বে কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। সেই আন্দোলনে শহীদ হয় 1400, আহত হয় প্রায় 20,000। বুধবার এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিরুদ্ধে সর্বশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে বিকেল 3টায় ট্রাইব্যুনালে কাঠগড়ায় দাঁড়ান আন্দোলনের অন্যতম নায়ক নাহিদ ইসলাম।
সাক্ষ্যে তিনি তুলে ধরেন কোটা সংস্কার আন্দোলনের পটভূমি, বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে তৎকালীন সরকারের দমন পীড়ন ও নির্যাতনের চিত্র। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের উপর হামলা, হাসপাতালে গিয়ে হামলা করা হয়েছে আহত শিক্ষার্থীদের উপরে। 16 জুলাই আবু সাইদ, ওয়াসিম সহ 6 জনের যেই শহীদ হওয়ার ঘটনা আমরা জানতে পেরেছিলাম সেই সময়ে, এবং এই পুরো ঘটনার পক্ষ থেকে কীভাবে ডিজিএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে, পুলিশের ভূমিকা, ছাত্রলীগের ভূমিকা আন্দোলনের সময়, সেই ঘটনাগুলোই আমরা বলেছি। সরকারের বিরুদ্ধে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করলে তৎকালীন সরকার রাজাকার বলে আখ্যা দিত বলে সাক্ষ্যতে বলেন নাহিদ ইসলাম। এ সময় গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধে যে বাহিনীর সদস্যরাই জড়িত থাকুক না কেন, কেউ যাতে পার না পায় সে দাবি জানান এনসিপির এই আহ্বায়ক। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আওয়ামী লীগ, পুলিশ সহ যারা জড়িত, তারা বিচারের আওতায় আসবেন, তাদের শাস্তি হবে, এবং এই ন্যায় বিচারে একটা নিদর্শন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্যই নয়, পৃথিবীর জন্য। এদিকে এ মামলায় দুপুরে সাংবাদিক মাহমুদুর রহমানের জেরা শেষ করেন স্টেট ডিফেন্স। জেরাকালে দৈনিক আমার দেশের সম্পাদক জানান, ভারত সরকারের ইচ্ছে অনুযায়ী বাংলাদেশকে পরিচালনা করত শেখ হাসিনা। বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স, ভারতের যে হস্তক্ষেপ, সেই ব্যাপারে তিনি কথা বলেছেন তার জেরার জবাবে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো। সেই বিষয়টা তিনি আদালতের কাছে নতুন করে মনে করিয়ে দিয়েছেন। তিনি আরও বলেছেন যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে তার সরকার যা কিছু দিয়েছে এটা অন্য কেউ দিতে পারবে না এবং এটা ভারত সরকার মনে রাখবে, সেই তথ্যটি তিনি দিয়েছেন আদালত। এ সময় অভ্যুত্থানে আহত নিহত ছাত্র জনতার পরিণতির জন্য দায়ীদের বিচার নিশ্চিতের দাবি করেন তিনি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আগামী 23 সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই লক্ষ্যে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। 26 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন, পাশাপাশি রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। এবার তার সফর সঙ্গী হচ্ছেন 3 দলের 4 রাজনৈতিক নেতা। বুধবার এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মুক্তা মাহমুদের প্রতিবেদন। আগামী 23 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশন। এই অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার যোগ দেয়া নিয়ে বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, সাধারণ বিতর্কে অংশ নেয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা 30 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। 26 সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনা পর্বে বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বিগত 1 বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়াও বেশ কিছু রাষ্ট্রপ্রধানের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ পর্যন্ত যেগুলো ঠিক হয়েছে সেগুলো হচ্ছে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক, জাতিসংঘ মহাসচিব, মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, IMF এর ব্যবস্থা পরিচালক সহ ইটালি, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কসোভো ইত্যাদি দেশের প্রতিনিধি দলের প্রধানের সাথে বৈঠক আয়োজনের প্রস্তুতি চলমান রয়েছে। জানান, প্রধান উপদেষ্টার এবার সফর সঙ্গী হচ্ছেন বিএনপি, জামাত এবং এনসিপির 4 জন রাজনীতিবিদও। তবে রাজনৈতিক দলের বাইরে প্রতিনিধি দলে কতজন থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির বিএনপি থেকে, জামাত ইসলামী থেকে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি থেকে আখতার হোসেন, এই 4 জন যাবেন। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকির প্রতিবাদ সহ 4 দফা দাবিতে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার বেলা 11টার দিকে রাজধানীর তেজগাঁও 7 রাস্তা মোড়ে অবস্থান নেয় তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। প্রায় 3 ঘন্টা অবরোধ শেষে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। তন্দ্রা তারণ্যের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ের ব্যস্ততম 7 রাস্তা মোড়। বুধবার সকালে সেখানে অবস্থান নিয়ে পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচি পালন করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে 7 রাস্তায় জড়ো হয় তারা। এবার ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদ, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং বিএসসি প্রকৌশলীদের দাবি প্রত্যাহার সহ 4 দফা দাবিতে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে কর্মসূচিতে অংশ নেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরাও। কর্মক্ষেত্র উপসহকারী প্রকৌশলী তথা সমমান 10ম গ্রেডে তারা উচ্চ পদের হয়েও তারা নিম্ন পদে এসে আমাদের সাথে প্রতিযোগিতা করে আমাদের অধিকার হরণ করতে যাচ্ছে। ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তেছে, কিন্তু তারা আপনারা দেখে থাকবেন তারা আমাদের ডিপ্লোমাদেরকে অনেক বাজেভাবে উপস্থাপন করতেছে। তারা আমাদের ডিব্বা বলতেছে, তারা আমাদের টেকনিশিয়ান বলতেছে। কই আমরা তো তাদের কর্মক্ষেত্রে যাইনি, তারা আমাদের কর্মক্ষেত্রে আসতে চাচ্ছে। আমাদের ছেলেমেয়েরা যেখানে চাকরি পাবে না, তাদের কর্মক্ষেত্র থাকবে না, আমরা তো বসে থাকতে পারি না। তারা বলেন বারবার আশ্বস্ত করা হলেও দাবি বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তাই এবার দাবি পূরণ করেই ঘরে ফিরবেন তারা। আমাদেরকে বারবারই আশ্বাস দেওয়া হচ্ছে যে আমাদের দাবিগুলো আদায় করে নিবে, বাট এখন পর্যন্ত হচ্ছে ওইরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট নিজ নিজ পলিটেকনিক ইনস্টিটিউটের অভিমুখে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাকতাড়ুয়া দহন কর্মসূচি পালন করবে। কাকতাড়ুয়া দহন কর্মসূচির মাধ্যমে আমরা এই অযৌক্তিক 3 দফা দাবি কবর রচনা করব ইনশাআল্লাহ। এদিকে শিক্ষার্থীদের অবরোধে তেজগাঁও সহ আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে অফিসগামী ও সাধারণ মানুষ। পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সড়ক ছেড়ে যায় শিক্ষার্থীরা। আমরা সবাই মিলে আমরা এই যে যানজট ছিল এই যানজটটি নিরসন করার চেষ্টা করেছি, যান চলাচল স্বাভাবিক করেছি। এখন যে সমস্যা আছে এই সমস্যাটি আমরা বাকি সময়ে আরেকটু কাজ করে আমরা সেটি দেখব। কর্মসূচি ঘোষণা দিয়ে প্রায় 3 ঘন্টা পর সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। এরপর স্বাভাবিক হয় যানবাহন চলাচল। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বন্দ্ব নিরসনে 6 সদস্যের কমিটি করেছে সরকার। এই কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সচিবালয়ে এই সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, নির্বাচনের আগে কোনো ধরনের জনদুর্ভোগ চায় না সরকার, তার 2 পক্ষই কর্মসূচি স্থগিত রাখবে। আরো জানাচ্ছেন ঝর্ণা রায়। গ্রহণ করলে আরেকজন অসন্তুষ্ট। প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীরা 3 দফা এবং ডিপ্লোমা ডিগ্রিধারীরা 7 দফা দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে। তাদের দাবির যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে একটি কমিটি করে মন্ত্রিপরিষদ বিভাগ। জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের নেতৃত্বে বুধবার বিকালে সচিবালয়ে বৈঠকে বসে কমিটি। আমরা ওনাদেরকে সেই রোলে বৈঠক শেষে ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, আন্দোলনরত 2 পক্ষের দাবি বিপরীতমুখী। তাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে 6 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওনারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে আজকে থেকে আর কোনো আন্দোলন হবে না। ওনাদের কমিটির রিপোর্ট দেবে, ওই কমিটির রিপোর্ট দিলে আমরা কমিটির রিপোর্ট পর্যালোচনা করে আমরা আমাদের সুপারিশ প্রণয়ন করে সরকারকে দেব। আর কোনো আন্দোলন হবে না জানিয়ে তিনি বলেন, কমিটির প্রতিবেদন অনুযায়ী পদক্ষেপ নেবে সরকার। একই সঙ্গে তাদের কর্মসংস্থানের বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে। ডিগ্রি প্রকৌশলী কিংবা ডিপ্লোমা প্রকৌশলী তাদের কর্মসংস্থানের অভাব, এটা একটা জাতির জন্য একটা বিরাট ক্ষতি। তো এই জন্য এইটা বাড়াতে হবে। এটা বাড়ানোর ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবে যেটা ইমিডিয়েটলি করা যাবে সেটা হচ্ছে যে যেগুলো শূন্য পদ আছে সেই সব শূন্য পদগুলো অবিলম্বে করার জন্য আমরা জনপ্রশাসন সচিব, সিনিয়র সচিব আছেন, ওনাকে আমরা নির্দেশ দিয়েছি। দ্রুতই সুষ্ঠু সমাধান আসবে জানিয়ে উপদেষ্টা আরো বলেন, নির্বাচনের আগে আর জনদুর্ভোগ হতে দেয়া যাবে না। আপনারা জানেন আন্দোলন হয়েছিল, সেটা আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। এনবিআর এর আন্দোলন হয়েছিল আপনারা জানেন, সেটাও আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। তো ওই জন্য আমরা সবাইকে বলছি যে এখন নির্বাচন সামনে আছে, আমরা চাই না যে রাস্তায় জনদুর্ভোগ হোক। ঝর্ণা রায়, দেশ টিভি।
পূবালী ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। বুধবার লকার দুটি জব্দ করা হয়। এনবিআর বলছে, রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখার 751 ও 753 নম্বর লকার দুটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কর ফাঁকি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে লকার দুটি জব্দ করা হয়েছে। এর আগে 10 সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার জব্দ করে সিআইসি। তখন সেনা কল্যাণ ভবনে পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার 128 নম্বর লকারটি জব্দ করা হয়। এই নিয়ে অগ্রণী ও পূবালী ব্যাংকে থাকা 3টি লকার জব্দ করা হলো। আমরা জব্দ করি হচ্ছে ট্যাক্স আদায় করার জন্য, এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা ভেরিফাই করার জন্য যে ওনার যে পরিমাণ প্রপার্টি ওখানে আছে সেটা উনি ডিসক্লোজ করেছিলেন। আমরা যখন কোনো করফাকের কেস ইনভেস্টিগেট করি তখন আমরা 360 অ্যাঙ্গেল দিয়ে সবই দেখি, সবাইকে চিঠি দেয়। আমরা যখন ব্যাংকগুলোকে বলি যে তাদের অ্যাকাউন্টসের হিসাব দেন, তখন স্বাভাবিকভাবে তাদের লকারের কথা চলে আসে। নর্মালি এগুলো জব্দ করা হয় হচ্ছে ট্যাক্স আদায়ের একটা কৌশল হিসেবে। শিশুদের মানসিক বিকাশ, নৈতিক চেতনা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি আয়োজিত ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের বিধিমালা 2025-এ গানের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কথা থাকলেও ধর্মীয় শিক্ষক নিয়োগের কথা না থাকায় সমালোচনা করেন জামায়াতের এই নেতা। এ সময় প্রাথমিক বিদ্যালয়ে যোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগ ও স্বতন্ত্র নিয়োগ প্রক্রিয়া সহ 5টি প্রস্তাব তুলে ধরেন তিনি। গানের বিষয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কথা থাকলেও অতীব প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষক নিয়োগের কোনো কথা নেই। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন যোগ্য ধর্মীয় শিক্ষক অনতিবিলম্বে নিয়োগ দিতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 গেজেট সংশোধন করে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধান অন্তর্ভুক্ত করতে হবে। ফরিদপুরের ভাঙ্গা থানায় সহিংস হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার ভাঙ্গা থানার উপপরিদর্শক আজাদুজ্জামান বাদী হয়ে এই মামলা করেন। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম দুপুরে এই তথ্য জানান। মামলায় থানায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় 40 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়। মামলায় 29 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়েছে। প্রচার প্রচারণায় জমজমাট রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন। চতুর্থ দিনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। এদিকে বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন বিএনপিপন্থী শিক্ষকরা। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন পুলিশ কমিশনার। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ও হল সংসদ নির্বাচনের প্রচারণার চতুর্থ দিনেও ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা। প্রার্থীদের প্রতিশ্রুতি আর ভোটারদের প্রত্যাশায় উৎসবমুখর ছিল ক্যাম্পাস। দীর্ঘদিন পরে যে রাষ্ট্র নির্বাচনটি হতে যাচ্ছে, এটি যেন একদম স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রশ্নহীনভাবে অনুষ্ঠিত হয়। প্রচারণার কথা বলতে গেলে ক্যাম্পাসে উৎসবমুখর একটা পরিবেশ বিরাজ করছে। প্রার্থীদের কাছে যাচ্ছি, তারা বেশ ভালোভাবে সাড়া দিচ্ছে। সাধারণ শিক্ষার্থীর কাছে পৌঁছানো আমার পক্ষে খুব কঠিন লাগছে, কিন্তু আমি আসলে দৌড়াচ্ছি এবং তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি। সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়, আমরা যেন একটা যোগ্য প্রার্থী পাই। অনেকদিন পর আমাদের রাষ্ট্র নির্বাচন হচ্ছে, যেহেতু এটা নিয়ে আমাদের অনেক আনন্দময় একটা পরিবেশ হচ্ছে। বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপিপন্থী শিক্ষকরা। ভোট সুষ্ঠু করতে দিয়েছেন বেশ কিছু প্রস্তাবনা। ডাকসু এবং জাকসুতে যে ঘটনাগুলো ঘটেছে, মূলত সেই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এবং সেই ঘটনাগুলো যেন আবার এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে কিছু অঘটন না ঘটে। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভোট কাউন্টিং করতে যায়, সেই সব বিষয়ে আমরা কনসার্ন ছিলাম এবং সেই সব বিষয়গুলোই আমরা অ্যাড্রেস করেছি। এদিকে রাষ্ট্র নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার। বিএনপিপন্থী শিক্ষকদের পরামর্শগুলো আমলে নেওয়ার কথা জানিয়েছে কমিশন। নির্বাচনের ব্যবস্থাপনাগত বিভিন্ন দিক নিয়ে আমাদের সাথে আলাপ করেছেন
ওনাদের আশঙ্কার জায়গাগুলো জানিয়েছেন এবং ওনারা কিছু পরামর্শ দিয়েছেন যেগুলো নির্বাচন কমিশন খুবই ইতিবাচকভাবে দেখছে। এখানকার পরিস্থিতি কি বা কারা কি হচ্ছে না হচ্ছে আমরা এগুলো এখন দেখতেছি। আমাদের এখন ফুল প্লেজ যে ডেভেলপমেন্টটা এটা আমরা হবে আমাদের নির্বাচনের আগের দিন স্ট্যান্ড বাই ফোর্স থাকবে, আমাদের থানা স্ট্যান্ড বাই ফোর্স থাকবে। এর বাইরে আমাদের যেখানকার অন্য যে ল এনফোর্সিং এজেন্সি আছে, আমাদের র্যাব আছে, হ্যাঁ, আমাদের বিজিবি, অন্য এপিবিএন আছে, তারাও থাকবে। রাষ্ট্র নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করতে দুপুরে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল 6 দফা দাবি জানিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। 3 যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। বুধবার মনোনয়নপত্র জমা শেষ হবার কথা থাকলেও একদিন সময় বাড়ানো হয়। বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সহকর্মী আজিজা হক পায়েলের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে 7ম চাকসু নির্বাচন। ইতোমধ্যে 1000-এর বেশি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। ঘোষণা করা হয়েছে 3টি প্যানেল। সবকিছু মিলিয়ে ক্যাম্পাস জুড়ে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীদের মতে এবারের নির্বাচনে আবাসন, পরিবহন সংকট ও হলে নিম্নমানের খাবার সহ নানা ইস্যু গুরুত্ব পাবে। যাদের ইশতেহার বেশি শিক্ষার্থী বান্ধব হবে তারাই এগিয়ে থাকবে। চাকসু নির্বাচন ঘিরে পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রদল ও ছাত্র শিবির। তারা বলছে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। একক আধিপত্য মেনে নেবেন না তারা। আমাদের মেয়েরা প্রোডাক্টিভ হয়, তারা তাদের ক্যারিয়ারের ক্ষেত্রে যেন এগিয়ে যায়। এক্ষেত্রে আমাদের অনেকগুলো প্ল্যান আছে। সেটা হচ্ছে লাইব্রেরি, সেমিনার, এগুলো উন্নত করা, বইয়ের সংখ্যা বাড়ানো, তাদের বিভিন্ন কর্মশালার ব্যবস্থা করা, আমাদের হলে মেডিকেল টিম গঠন করা। এদের মধ্যে আমরা যে বাজেটটা পাই এটা তো আসলে কখনোই সাফিসিয়েন্ট না এত বড় বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টের জন্য। আবার একই সাথে এখানে এতগুলো বছর ধরে যে ধরনের টেন্ডারবাজি, দুর্নীতি বা ভাগ বাটোয়ারা হয়েছে, এরপরে এসে নতুন একটা পট পরিবর্তনে কাজ করাটা খুবই কঠিন হয়। তো আমি আসলে লক্ষ্য রাখতে চাই মৌলিক সংস্কারগুলোতে, অর্থাৎ আমার মৌলিক অধিকার যেখানে আসলে রক্ষা হচ্ছে না, আমি এখানে চোখ দাঁড়ানো কোনো ইশতেহার দিতে চাই না। আহত শিক্ষার্থীদের কথা বিবেচনায় মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বৃহস্পতিবার পর্যন্ত বাড়িয়েছে চাকসু নির্বাচন কমিশন। অসুস্থ বা ইনজিউর্ড যে সমস্ত শিক্ষার্থীরা, তাদের কিছু নমিনেশন ফর্ম নেওয়ার আগ্রহ আছে তাদের, যার কারণে ওই দরখাস্তের পরিপ্রেক্ষিতে আমরা কমিশন বসে এই সিদ্ধান্তটা নিয়েছি। আগামীকাল বিকেল 5টা পর্যন্ত জমা দিতে পারবে। 35 বছর পর হতে যাওয়া চাকসু নির্বাচনে বুধবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 1162 জন। এর মধ্যে জমা হয়েছে 371টি। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্ট সদস্য মুনির সাতৌরির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন হবে। কিছু শক্তি এখনও নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি। বৈঠকে সংস্কার উদ্যোগ, ইউরোপীয় ইউনিয়নের সহায়তা এবং চলমান রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন তারা। এ সময় আগামী নির্বাচন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মনে করেন ইউরোপীয় আইন প্রণেতারা।